আমরা জানবো বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীর কথা। বিহারীলাল চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে বিহারীলাল চক্রবর্তীর রয়েছে। এছাড়াও বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষায় বিহারীলাল চক্রবর্তী থেকে প্রশ্ন আসেই। তো বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে কী অবদান রয়েছে, কেন তাকে ভোরের পাখি বলা হচ্ছে, কে ভোরের পাখি বলেছে, সমস্ত কিছুই আমরা এই একটা ভিডিওতে জেনে নেব। তার আগে বলি, যারা এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, বাংলা সাহিত্যে নতুন ধারার প্রবর্তক এই বিহারীলাল চক্রবর্তী। যে সময় মহাকাব্যের ধারা চলছে, মহাকাব্য নিয়ে কবিরা মাতামাতি করছে, মহাকাব্য নিয়ে লিখে চলেছেন, তাদের সাহিত্য রচনা করছেন, বিহারীলাল চক্রবর্তী সেই মহাকাব্য যুগে জন্মগ্রহণ করেও মহাকাব্যকে ধারাকে গ্রহণ করলেন না। তিনি নিজের মনের মাধুরীকে কাব্যরূপে প্রকাশ করলেন, নিজের মনের মাধুরী এবং প্রকৃতিকে তিনি তুলে ধরলেন তার কাব্যকে। তিনি রচনা করলেন গীতি কবিতার ধারা, আর এই গীতি কবিতার ধারা পাঠকও গ্রহণ করলেন। পাঠক কোথাও মহাকাব্যের থেকে যেন মুক্তি পেতে চাইছিলেন, তাই তার যে গীতি কবিতার ধারা, সেই ধারা পাঠক অনায়াসেই গ্রহণ করলেন, অনায়াসেই তাতে মুগ্ধ হলেন। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি এদের কাব্যের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তিনি তুলে আনলেন। সেই কাব্যের সাথে নিজের মনের আত্মপ্রকৃতি, আত্মমুগ্ধতা এবং গ্রাম বাংলার প্রকৃতি, গাছগাছালি, পাখি প্রকৃতি, প্রজাপতির বর্ণনা তিনি কাব্যে কাব্যে তুলে ধরলেন এবং সমাজের কথাও তিনি এভাবেই তার কবিতায় তুলে ধরলেন, যা পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেল। এই রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় তরুণ রবীন্দ্রনাথ তার এই কবিতার প্রতি মুগ্ধ হয়ে গেছিলেন। তিনি তার একজন পাঠক ছিলেন এবং ভক্ত ছিলেন। শুধু রবীন্দ্রনাথ কেন, ঠাকুর বাড়ির অনেক সদস্যই তার কবিতা আস্বাদন করত, তার কবিতা পাঠ করত। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা, রবীন্দ্রনাথের বৌদিদি, তারা কিন্তু এই কবির কবিতা পাঠ করতেন, নিয়মিত পড়তেন এবং পাঠ প্রতিক্রিয়াও জানাতেন। সংস্কৃত বিষয়ে এই কবির গভীর অনুরাগ ছিল এবং তিনি সংস্কৃত পড়াতেন। তারপরেও সংস্কৃতের খটোমটো শব্দ তিনি প্রয়োগ করলেন না, করলেন নিজের আত্মবিবেককে তিনি কবিতায় জাগালেন, যার জন্য তার কবিতা সহজ সরল ভাষা আমরা দেখতে পাই। যুবক রবীন্দ্রনাথ এই বিহারীলালের কাব্যের প্রতি প্রচুর পরিমাণে আসক্ত হয়ে পড়ে। তিনি এই বিহারীলালকে ভোরের পাখি আখ্যায়িত করেছিলেন। তো তিনি লিখছেন এক জায়গায়, নিভৃতে বসিয়া নিজের ছন্দে নিজের মনের কথা বলিলেন। ভোরের পাখি বলার কারণ, গভীর রাত যখন শেষ হয় সেই সময় পাখি প্রথম ভোরের সংবাদ দেয় অন্যান্য প্রাণীকুলের, মানুষের। তো সেই ধারা অনুযায়ী বিহারীলাল যেন ভোরের পাখি হয়ে রাত যে গেছে সেই শুভ দিনের, ভালো সময়ের এবং ভোরবেলার কথা, নতুন সূর্যের কথা তিনিই প্রথম কবিতায় তুলে ধরলেন। রাত শেষ এবং নতুন ভোরের সূচনা, নতুন ধারার সূচনা, নতুন কাব্য জগতের সূচনা। আর রবীন্দ্রনাথ লিখছেন, ভোরের পাখি ডাকে রে, ওই ভোরের পাখি ডাকে, ভোর না হতেই ভোরের খবর কেমন করে রাখে। এই ভোরের কবির প্রতি তিনি আরও এক কথা বলেছিলেন, সেটি খুবই উল্লেখযোগ্য। তিনি বলছেন, সে প্রত্যুষে অধিক লোক জাগে নাই এবং সাহিত্যকুঞ্জে বিচিত্র কলাগীত পূজিত হইয়া ওঠে নাই। সেই উষালগ্নে কেবল একটি ভোরের পাখি সুমিষ্ট সুন্দর সুরে গান ধরিয়াছিল, সে সুর তাহার নিজের একান্ত ব্যক্তিগত নিজের ধারণা এবং প্রকৃতিকে প্রত্যক্ষণ করার যে মানসিকতা, সেই থেকেই কিন্তু বিহারীলাল চক্রবর্তীর কাব্যগুলো রচিত হয়েছে, যার জন্য রবীন্দ্রনাথ তাকে ভোরের পাখি বলছে। ভোরবেলায় পাখি যেমন রাতের শেষে সংবাদ দেয় এবং ভোরের যে সৌন্দর্য, ভোরের তো একটা নির্দিষ্ট সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যকে পাখি কিন্তু প্রথম সবার আগে অন্যান্য সকল প্রাণীকুলকে
সেই সংবাদ দেয়, তাদের কিচিরমিচির শব্দ দিয়ে প্রমাণ করে দেয়, বলে দেয় রাত শেষ হয়েছে, এবার ভোরের সূচনা হয়েছে। এই ভোর কবিতার ভোর, এই ভোর ও পাঠকের কাছে নতুন ধারাকে পৌঁছে দেওয়ার ভোর। পূর্ণিমা পত্রিকার মধ্যে দিয়ে তার সাহিত্য জীবনের হাতে খড়ি হচ্ছে। এই পূর্ণিমা পত্রিকায় অনেকগুলি কাব্য প্রকাশিত হয়েছিল, যেমন স্বপ্ন দর্শন, এটি কিন্তু পূর্ণিমাতে প্রকাশিত হয়েছে। এছাড়া সঙ্গীত শতক এবং বন্ধু বিয়োগ, এই দুটি কাব্য পূর্ণিমা পত্রিকার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এবং পূর্ণিমা পত্রিকার মধ্যে দিয়েই বিহারীলাল চক্রবর্তীর সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটেছে। এই কবির অন্যান্য কাব্যগুলি হল সঙ্গীত শতক, স্বপ্ন দর্শন, বঙ্গসুন্দরী, নিঃস্বর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, সারদা মঙ্গল, সাধের আসন এবং বাউল বিংশতি। তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হল সারদা মঙ্গল। এটি 1879 সালেই রচিত হয়েছে। এই কাব্যের পরিপূরক হিসাবে তিনি সাধের আসন রচিত হচ্ছে। তো সারদা মঙ্গল কাব্য যেমন বাংলা সাহিত্যে প্রভাব সৃষ্টি করেছিল, ঠিক তেমনি ঠাকুরবাড়িতেও এই কাব্য নিয়ে যথেষ্ট আলোচনা হতো। ঠাকুরবাড়িতে বিহারীলালের প্রায় যাতায়াত ছিল, খুব ভালো সম্পর্ক ছিল এবং রবীন্দ্রনাথের দাদার সঙ্গে বন্ধু সুলভ আচরণ ছিল এই বিহারীলাল চক্রবর্তী। সেই সূত্রে সেই বাড়ির সমস্ত সদস্যরা পড়তেন এবং রবীন্দ্রনাথের বৌদিদি কাদম্বরী দেবী তিনি সাধের আসন পড়েছিলেন এবং বিশেষ কোনো এক অনুষ্ঠানে বিহারীলাল চক্রবর্তীকে তিনি একটা আসন উপহার দিয়েছিলেন। সেই আসনে কাদম্বরী দেবী নিজের হাতে ডিজাইন করে সারদা মঙ্গলের বিষয় সম্পর্কে জানতে চেয়েছিলেন। সারদা মঙ্গলের কাহিনী আসলে তিনি ঠিকঠাক বুঝতে পারেনি, সেই কথায় তিনি একটু ভঙ্গিমায় জানতে চেয়েছিলেন, সেলাইয়ের মাধ্যমে লিখে দিয়েছিলেন একটি কথা। তিনি লিখেছিলেন, হে যোগেন্দ্র, যোগাসনে ঢুলো ঢুলু দু নয়নে, বিভোর বিভোর মনে কাহারে ধ্যাও। আসলে কাদম্বিনী দেবী সাধের আসন কাব্যের মূল যে ভাব তা তিনি বুঝতে পারেনি, তাই এভাবেই তিনি বিহারীলালকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কাকে এই কাব্যের মধ্যে কাকে তুমি খুঁজছো, কি বোঝাতে চেয়েছো। তো এই কাব্যের রচনার পরেই কোনো এক অজ্ঞাত কারণে রবীন্দ্রনাথের বৌদি কাদম্বরী দেবীর মৃত্যু হয়ে যায় এবং সেই মৃত্যুতে গোটা পরিবার যেমন শোকাচ্ছন্ন হয়েছিলেন, তিনি বিহারীলালও খুব চিন্তিত হয়েছিলেন। তিনি কথা দিয়েছিলেন সারদা মঙ্গলের কাহিনী তিনি বলবেন। তো সেই কাহিনী তার মৃত্যুর পরে বিহারীলাল সাধের আসনে লিখলেন। সাধের আসনে কোথাও কাদম্বরী দেবীর বিভিন্ন কথার প্রসঙ্গে তিনি উত্তর দিয়েছেন। তো কাদম্বরী দেবী এই বিষয়টি দেখে যেতে পারেননি, সাধের আসন কাদম্বরী দেবী পড়ে যেতে পারেননি। তার মৃত্যুর পরেই সাধের আসন লিখছেন এবং প্রকাশ হচ্ছে। প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদ নিয়ে তিনি লিখলেন বন্ধু বিয়োগ। এটি একটি বিয়োগান্তক কাব্য, বন্ধু বিয়োগ। তার আরও একটি উল্লেখযোগ্য কাব্য স্বপ্ন দর্শন। নির্দিষ্ট অবস্থায় যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নকে একটি কাহিনী রূপে তিনি কাব্যে নামালেন। কাব্যে সেই স্বপ্নকে তিনি তুলে ধরলেন, যা পাঠকের মধ্যে ছড়িয়ে পড়ল। আসলে নিজের আত্ম কাহিনীকেই তিনি এই কাব্যে তুলে ধরেছেন। মহাকাব্যের যে ধরন, সেই কাব্যের ধরন এই বিহারীলাল ভাঙতে পেরেছিলেন, যদিও তার কাব্যের কিছু খুঁত রয়ে গেছে, যেমন ভাষা এবং ভাবের মধ্যে সামঞ্জস্য সব জায়গায় সমান হয়নি। তবু প্রথমে যে পথ তৈরি করে তাকে অনেক কাঁটার আঘাত, অনেক পাথরের ঘাত সহ্য করতে হয়। বিহারীলালকে তাই করতে হয়েছিল, কিন্তু তিনি কাঁটা এবং পাথর সরিয়ে নতুন রাস্তা তৈরি করতে পেরেছিলেন। আর সেই রাস্তা দিয়ে হেঁটেছিলেন রবীন্দ্রনাথ এবং তার পরবর্তী কবিরা। যেহেতু তিনি পাথর এবং কাঁটা সরিয়ে রাস্তা তৈরি করেছেন, সেহেতু কোথাও তো একটু ভুল হতেই পারে, কিন্তু বাংলা সাহিত্যে নতুন কাব্যধারা তৈরি করার ক্ষেত্রে বিহারীলাল চক্রবর্তীর অবদান আছে এবং সারা জীবন থেকে যাবে। গীতি কবিতা আধুনিক
কবিতা, সেই কবিতার জন্ম বিহারীলাল দিয়ে গেছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা রচনা শুরু করেছিলেন, তার শুরু এই বিহারীলাল চক্রবর্তীর থেকে। এতক্ষণ জানলেন বিহারীলাল চক্রবর্তীর কথা। তো এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।